আজকে জেনারেল ফার্মাকোলজি চতুর্থ ক্লাস। আজকে আলোচনা করব সোর্স অফ ড্রাগ সম্বন্ধে। অর্থাৎ আমরা যেসব আধুনিক বিজ্ঞানে যেসব ওষুধগুলো ব্যবহার করি সেই সব ওষুধগুলো কীভাবে তৈরি হয়েছে, সেগুলো কি সবই প্রাকৃতিক উপায়ে তৈরি নাকি সিনথেটিক উপায় বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তৈরি হয়, সেগুলো আমরা সবটাই ধীরে ধীরে জানবো, গল্পের মাধ্যমে জানবো। বই তো এটা রয়েছে, বাট বইটা পড়ে এটা তোমাদের বোরিং লাগতে পারে, তাই খুব সহজ করে ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তাহলে সোর্স অফ ড্রাগস জানতে গেলে আমাদের প্রথমে চলে যেতে হবে প্রাচীনকালে আমরা কি করতাম, বা আমাদের পূর্বপুরুষরা যখন কোনো রোগ অসুখ হতো সাধারণত প্রাকৃতিক উপায়ে তার ট্রিটমেন্ট করতো। হতে পারতো সেটা কোনো গাছের ছাল থেকে বা কোনো গাছের শিকড় থেকে, সেখান থেকে একটা ওষুধ আবিষ্কার করলো এবং সেটাই তারা অ্যাপ্লাই করতো, কখনো খেয়ে দেখতো বা কখনো লাগিয়ে দেখতো এবং এইভাবে দেখতো যে ওষুধ বা রোগটা ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু এইভাবে করে ধীরে 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 বিবর্তন হয়েছে। ঠিক তেমনিভাবে সোর্স অফ ড্রাগসটাকে আমরা এইভাবেই ভাগ করতে পারি, বা এখনকার আধুনিক বিজ্ঞানে আমরা যেসব ওষুধগুলো ইউজ করি তার সোর্সটা কোথায়। তাহলে সোর্স প্রথমে অবশ্যই ন্যাচারাল সোর্স, আগেও যেটা ছিল এখনও সেটা আমরা ইউজ করে থাকি, তো ন্যাচারাল সোর্সের কথা বলতেই হয়। এবারে ন্যাচার বা প্রকৃতির কথা যখনই বলবো, প্রকৃতিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। তাহলে উদ্ভিদ দেহ থেকে কী কী আমরা ওষুধ পাই সেগুলো প্রথমে জানবো। তাহলে প্ল্যান্টগুলোকে দেখো আমরা চারটে ভাগে ভাগ করেছি: অ্যালকালয়েড, গ্লাইকোসাইড, ভোলাটাইল অয়েলস এবং রেজিন। অ্যালকালয়েড থেকে কোন কোন ওষুধগুলো পাচ্ছি দেখো: মরফিন, অ্যাট্রোপিন, কুইনাইন, রেজারপিন এবং এফেড্রিন। এখন তাহলে জানতে হবে এই ওষুধগুলোর ব্যবহারটা কি। যদিও পরবর্তী ক্লাসে এগুলো আমি ডিটেলস আলোচনা করবো, বাট যেহেতু সোর্স অফ ড্রাগসগুলো জানছো, ড্রাগসের নামগুলো জানছো, তো জাস্ট বেসিকটা জেনে রাখো এই ড্রাগসগুলো কোথায় ইউজ করা হয়। মেকানিজম অফ অ্যাকশন তো আমি পরে আলোচনা করবো। তাহলে দেখো, যেটা বললাম মরফিন, মরফিন কখন আমরা ব্যবহার করি? সেভিয়ার পেন, খুব ব্যথা, মানে কেউ এসে বললো যে আমার পেট ব্যথা করছে, আমরা কি মরফিন দেবো? দেবো না। বা এসে বললো হাত পায়ে ব্যথা করছে, মরফিন দেবো? দেবো না। তার মানে ব্যথাই যখন মরে যাচ্ছে, মরফিনে রয়েছে মর, আর ব্যথায় আমরা মরে যাই। তাহলে ব্যথাই যখন মরে যাচ্ছে, অন্য কোনো ব্যথার ওষুধে ঠিক হচ্ছে না, তখন আমরা মরফিন ইউজ করবো। এটা লাস্ট অপশন আমাদের ব্যথা কমানোর। কোন ক্ষেত্রে ইউজ করতে পারি? ক্যান্সার পেনে প্রথমে ব্যথার ওষুধে কাজ করলো না, আমরা মরফিন ইউজ করি। এরপরে তোমরা যখন ক্যান্সার হসপিটাল বা ক্যান্সার ওয়ার্ডে কাজ করবে, তখন দেখবে মরফিন ইউজ করা হয়। পোস্ট অপারেটিভ পেন, সার্জারি ওয়ার্ডে যখন ডিউটি করে দেখবে পোস্ট অপারেটিভ পেন, অপারেশন হয়ে গেছে, তারপরে খুব পেন হচ্ছে, অন্যান্য পেন কিলার কাজ করছে না, তখন মরফিন ইউজ করা হয়। এরপর চলে আসি অ্যাট্রোপিন। এগুলো সব ন্যাচারাল সোর্সের কথা বলছি। অ্যালকালয়েড, অ্যাট্রোপিন দেখো ইউজ করা হয় ব্র্যাডিকার্ডিয়াতে। ব্র্যাডিকার্ডিয়া মানে যখন হার্ট রেট 60-র কম হয়ে যায় সেটাকে বলে ব্র্যাডিকার্ডিয়া, আর যখন 100-এর বেশি হয়ে যায় সেটাকে বলে ট্যাকিকার্ডিয়া। তাহলে ব্র্যাডিকার্ডিয়াতে অ্যাট্রোপিন ইউজ করা হয়। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এরপরে তোমরা যখন প্রাইমারি হেলথ সেন্টারে ডিউটি করবে, তখন অর্গানোফসফেট পয়জনিংয়ের রোগী তোমরা প্রচুর পাবে। তার মানে কীটনাশক হিসেবে যে অর্গানোফসফেট ব্যবহার করা হয় তার পয়জনিং, সেটা সুইসাইডাল হতে পারে বা অ্যাক্সিডেন্টাল পয়জনিংও হতে পারে। ওকে, এই অর্গানোফসফেট পয়জনিংয়ে কিন্তু অ্যাট্রোপিন খুব ব্যবহার করা হয়। তাহলে অ্যাট্রোপিনটা কী ফর্মে থাকে সেটা একবার আমরা দেখে নিই। অ্যাট্রোপিন দেখো, অ্যাট্রোপিন ইঞ্জেকশন তোমরা লেখাটা দেখতে পাচ্ছ, অ্যাট্রোপিন ইঞ্জেকশন 0.6 mg/ml ফর IM, IV অর সাবকিউটেনিয়াস ইউজ অনলি। বুঝতে পারছো? তাহলে অ্যাট্রোপিন এই শব্দটা বা এই ওষুধটার সাথে তোমাদের পরিচয় হয়ে থাকলো। পরে তো এর সম্বন্ধে আরও ডিটেলসে আলোচনা করবো। আরেকটা খুব ইউজ করা হয়, তোমরা যখন পেডিয়াট্রিক্স ওয়ার্ডে যাবে, দেখো অ্যাট্রোপিন সালফেট অপথেলমিক সলিউশন। ওকে, এইটা হচ্ছে টপিক্যালি কিন্তু চোখের ড্রপ হিসেবে ব্যবহার করা হয়। কোনো রোগ যদি হয়ে থাকে চোখের, সেই সম্বন্ধে ডিটেলসে যাচ্ছে না। অনেক ক্ষেত্রে অপথেলমিক এক্সামিনেশনের আগেও ডাইলেট করার জন্য কিন্তু এই অ্যাট্রোপিনটা ইউজ করা হয়ে থাকে। এরপরে অবশ্যই কুইনাইন, কুইনাইন ছোটোবেলা থেকে পড়ছো। কুইনাইন কি সিঙ্গনা গাছের ছাল থেকে কুইনাইন ইউজ করা হয়, এবং এটা ইউজ করা হয় ম্যালেরিয়ার ক্ষেত্রে। বাট এখনকার দিনে কি কুইনাইন ট্যাবলেট ইউজ করা হয়? সাধারণত হয় না, কারণ এর থেকে আরও বেটার ড্রাগস রয়ে গেছে। সেটা ফেল হয়ে গেলে তখনই কিন্তু কুইনাইন ব্যবহার করা হয়। সেটা যখন আমি অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগস পড়াবো সেখানে আমি আলোচনা করব। এরপর চলেছে রেজারপিন বা সর্পগন্ধা। সর্পগন্ধা গাছের শিকড় কিন্তু ব্যবহার করা হয়। আগে হতো হাইপার টেনশনের জন্য বা টেনশন কমানোর জন্য, এখন অ্যাকচুয়ালি হাইপার টেনশনের জন্য বা প্রেশারে কিন্তু অনেক বেটার মেডিসিন আবিষ্কার হয়ে গেছে ওষুধ। এফেড্রিন, এফেড্রিন ইউজ করা হয় ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং নেজাল কনজেশন। এটাও এখন কমনলি ইউজ করা হয় না, কারণ ন্যাসাল কনজেশন বা নাক বন্ধ হয়ে গেলে এর থেকে অনেক বেটার ওষুধ রয়েছে যার সাইড এফেক্ট কম। বা ব্রঙ্কিয়াল অ্যাজমাতেও এফেড্রিনের থেকে আমরা অন্যান্য ওষুধ ইউজ করতে পারি যেগুলো অ্যাডভার্স এফেক্ট কম। সো বেসিক্যালি এফেড্রিন, রেজারপিন, কুইনাইন এখন অনেকটা অ্যাবসোলুট হয়ে গেছে। তাহলে এই অ্যালকালয়েড গ্রুপের মধ্যে মোস্ট কমনলি যেটা ইউজ হয় এখন অ্যাট্রোপিন, অর্গানোফসফেট পয়জনিংয়ের ক্ষেত্রে, সেভিয়ার পেনের ক্ষেত্রে মরফিন ইউজ করা হয়। এই দুটো কমন তোমাকে মনে রাখতে হবে, এবং অ্যাট্রোপিন আই ড্রপস। ওকে, ওষুধগুলোর সাথে একটু পরিচয় হয়ে থাকলো তোমাদের, তাহলে সুবিধা হবে। শুধু তো বই পড়লে হবে না, জিনিসগুলোও জানতে হবে। এখানে দেখো কুইনাইন সালফেটের যে ট্যাবলেট ফর্মে পাওয়া যায় সেই ট্যাবলেটের একটা ছবি দিয়েছি, এটা 300 মিলিগ্রাম ডোজে পাওয়া যায়। ওকে, তাহলে এরপরে জানবো গ্লাইকোসাইড। গ্লাইকোসাইডের মধ্যে দুটো ড্রাগসের নাম অবশ্যই মনে রাখতে হবে, একটা হচ্ছে ডিজক্সিন এবং একটা হলো ডিজিটক্সিন। কী ক্ষেত্রে ইউজ করা হয়? হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে। হার্ট ফেলিয়ারের ডিজেকশন খুব কমনলি ইউজ করা হয়ে থাকে। এরপরে জানবো ভোলাটাইল অয়েল। ভোলাটাইল অয়েলের মধ্যে কী রয়েছে দেখো, ক্লোভ অয়েল রয়েছে, মানে হচ্ছে লবঙ্গ। লবঙ্গ দেখো ইউজ আমরা জেনে থাকি, তোমরা বাড়িতে শুনে থাকবে, অনেক যখন দাঁত ব্যথা করে তোমার বাড়ির যারা
সিনিয়র থাকে গুরুজন, তারা বলে যে দাঁত ব্যথা করলে একটা লবঙ্গ দাঁতের মুখতলায় রেখে দিতে, জিহ্বার তলায় রেখে দিতে, তাহলে কিন্তু ব্যথা কমে যায়। বেসিক্যালি তাই এটা অনেকটা ব্যথাদায়ক বা ডেন্টাল পেন রিলিফের ক্ষেত্রে কিন্তু ক্লভ অয়েল কাজ দেয়, মানে লবঙ্গর যে তেল আলাদাভাবে পাওয়া যায়। ইউক্যালিপটাস অয়েল, ইউক্যালিপটাস গাছ তোমরা সবাই জানো, সেই পাতা থেকে আমরা যে তেল পাই ইউক্যালিপটাস অয়েল, সেটা হচ্ছে ফ্ল্যাটুলেন্স মানে গ্যাস অ্যাসিডিটির জন্য, রেসপিরেটরি রিলিফের জন্য ব্যবহার করা হয়ে থাকে। বাট আধুনিক বিজ্ঞান বা অ্যালোপ্যাথিক মেডিসিনে কিন্তু এখন ইউক্যালিপটাস অয়েলের ব্যবহার সেভাবে নেই, আয়ুর্বেদিকে বা হোমিওপ্যাথিতে হয়ে থাকতে পারে। পেপারমিন্ট অয়েল, পুদিনা পাতার অয়েলও ব্যবহার করা হয়ে থাকে ইনডাইজেশন ফ্লেভারিং এজেন্টের ক্ষেত্রে। এটারও অ্যালোপ্যাথিক মেডিসিনে বা মডার্ন মেডিসিনে এর খুব একটা ব্যবহার নেই। আর হচ্ছে রেজিন, রেজিন কিন্তু টিংচার বেনজোইন যেটা অ্যান্টিসেপটিক হিসেবে, এটা হোমিওপ্যাথি মেডিসিনে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ছবিগুলো একবার দেখে না, দেখো ক্লভ অয়েল, তাহলে ক্লভ অয়েলের একটা তোমরা ব্যবহার জানলে, দাঁত ব্যথা করলে অবশ্যই ক্লভ অয়েল তোমরা দিতে পারো দাঁতের গোড়ায়। এরপরে আর যেটা বললাম ইউক্যালিপটাস অয়েল এতটা ব্যবহার এখন আর নেই। পেপারমিন্ট অয়েল, পুদিনা পাতার অয়েল অতটা ব্যবহার করা হয় না, মডার্ন মেডিসিনে তো ব্যবহার করা হয় না, আয়ুর্বেদিক মেডিসিনে ব্যবহার করা হয়ে থাকতে পারে। তো আমরা যেহেতু মডার্ন সায়েন্স নিয়ে কাজ করছি, মডার্ন মেডিসিন নিয়ে আলোচনা করছি, তাহলে যেগুলো আমরা ইউজ করে থাকি সেগুলোই আলোচনা করব। এবং যেটা বললাম টিংচার বেনজোইন কিন্তু ইউজ করা হয়ে থাকে অ্যাজ এ অ্যান্টিসেপটিক। বেশ, তাহলে আমরা মোটামুটি প্ল্যান্ট সোর্সটা জেনে গেলাম। কিন্তু বলেছিলাম যে ন্যাচারের দুটো পার্ট, একটা হলো প্ল্যান্ট এবং একটা হলো অ্যানিমেল। তাহলে অ্যানিমেল সোর্স কি বা অ্যানিমেল থেকে বা প্রাণী থেকে আমরা কোন কোন মেডিসিনগুলো পাই সেটা একবার জেনে নিই। তবে অ্যানিমেলের মধ্যে কী কী রয়েছে বা অ্যানিমেল থেকে কী পাই একবার জেনে নিই। অ্যানিমেল থেকে তিনটে ওষুধ তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। একটা হলো ইনসুলিন, যেটা আমরা ডায়াবেটিস মেলাইটাসে ইউজ করি, বাট অ্যানিমেল থেকে আমরা যে ইনসুলিনগুলো পাই সেগুলো প্রথম দিকে তার ব্যবহার হতো, কিন্তু যেহেতু ওগুলো রিয়াকশন অনেক বেশি হয় তাই তার থেকে আরও সেমি সিনথেটিক বা সিনথেটিক বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে ইনসুলিনটা আমরা ব্যবহার করে থাকি সেগুলো অনেক বেটার। তার ফলে অ্যানিমেল দেহ থেকে যে আমরা ইনসুলিনটা নিই সেটা কিন্তু এখন আর ব্যবহার করা হয় না। সেকেন্ড যেটা রয়েছে দেখো হেপারিন, প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ থ্রম্বোসিস। থ্রম্বোসিস মানে থ্রম্বাস ফর্মেশন হয়েছে, মানে রক্তের একটা ক্লট ফর্মেশন হয়েছে শিরার মধ্যে বা ধমনির মধ্যে, তাহলে সেটাকে আমাকে গলিয়ে ফেলতে হবে, তার জন্য আমি ইউজ করব হেপারিন। দেখো ডিভিটি, পিইএমআই, ডিভিটি মানে ডিপ ভেন থ্রম্বোসিস আমরা ইউজ করি, পিই ফর পালমোনারি এম্বোলিজম এবং এমআই ফর মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা হেপারিন ইউজ করে থাকি। ওকে, তাহলে হেপারিন যদি ইউজ করে থাকি, হেপারিনটা দেখতে কীরকম হয় সেটা আমরা দেখে নিই। অবশ্যই ওষুধগুলোর সাথে আমি বলেছি না, তোমাদের পরিচয় করিয়ে দেওয়াটা খুব দরকার। দেখো হেপারিন ইনজেকশন আইপি 5000 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml, এবং তোমরা যে ভাইলটা দেখতে পাচ্ছ এটা কত 5 ml এর ভাইল, তাহলে কত রয়েছে 25,000 আইউ রয়েছে। সহজ কথা মনে রাখবে, ঋণ, ঋণ মানে ধার করা। তাহলে একজন 25,000 টাকা ঋণ করেছে, তার বন্ধুর কাছ থেকে বলছে ভাই 25,000 টাকা আমাকে ধার দেয়, 5 দিনের মধ্যে ফেরত দিয়ে দেবো। তাহলে হেপারিন ভাইলে যেটা থাকবে 5 ml থাকবে আমার 25,000 ইন্টারন্যাশনাল ইউনিট থাকবে, 1 ml থাকবে 5,000 করে। বেশ, এরপর চলেছে অ্যান্টিসেরা। অ্যান্টিসেরার মধ্যে অ্যান্টি স্নেক ভেনাম। স্নেক ভেনাম তো ডেফিনেটলি আমরা অ্যানিমেল সোর্স হিসেবে সাপের থেকে সেটা ইউজ করে থাকি। তাহলে এই অ্যান্টি স্নেক ভেনামও এরপর তোমরা যখন প্রাইমারি হেলথ সেন্টারে ডিউটি করবে, অ্যান্টি স্নেক ভেনামের সাথে তোমাদের পরিচয় থাকাটা খুব দরকার। অ্যান্টি স্নেক ভেনামের একটা তাহলে স্নেক ভেনামের এক্সাম্পল দিচ্ছি। অনেক ক্ষেত্রে আমরা ভাবি না যে কোন সাপে কামড়েছে সেটা জানা খুব দরকার। অ্যাকচুয়ালি সেটা মেনলি দুটো জিনিস জানা দরকার, একটা সাপটা বিষধর না সাপটা বিষধর নয়। বিষধর সাপের মধ্যে কী রয়েছে, ক্রিয়েট রয়েছে, কোবরা রয়েছে এবং ভাইফার রয়েছে, এগুলো হলো বিষধর সাপ। তাহলে এই বিষধর সাপে যদি কামড়ায়, কারণ অ্যান্টি স্নেক ভেনাম আলাদা বিষধর সাপের জন্য কিন্তু নেই। এই যে দেখো অ্যান্টি স্নেক ভেনাম সিরাম যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ফর দেখো আইভি ইউজ লেখা রয়েছে, এটা যদি আমরা ভালো করে দেখি দেখো কি রয়েছে, ইট কন্টেন্ট দ্য ভেনাম অফ, ওকে, স্ট্যান্ডার্ড ভেনাম অফ কোবরা, কমন ক্রেট, রাসেলস ভাইপার এবং সি স্কেল ভাইপার। মানে যে কোনো অ্যান্টি ভেনাম যে অ্যান্টি সেরাটা রয়েছে বা অ্যান্টি ভেনাম যে ওষুধটা রয়েছে তাতে কিন্তু এই 4 রকম সাপের অ্যান্টিভেনামটাই রয়েছে। মানে এই ওষুধটাই 4 রকম সাপ যদি কামড়ায় তার এগেনস্টই কাজ করবে। তাহলে কোন সাপে কামড়েছে সেটা জেনে আমার বিশেষ করে কিছু লাভ হয় না, যে সাপেই কামড়ায় না কেন আমার ওষুধটা তো একই। ভাইপারে কামড়ালো আমাকে সেই ওষুধ দেবো, বা কোবরাতে কামড়ালো আমি সেই ওষুধটাই দেবো। বোঝা গেল? এই কনসেপ্টটা তোমরা জানতে পারলে। বেশ, তাহলে এরপর চলেছে মিনারেল বা খনিজ দ্রব্য। খনিজ দ্রব্য মানে দুটোর নাম অবশ্যই বলতে হবে। একটা হচ্ছে ফেরাস সালফেট, যেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ব্যবহার করা হয়। আমাদের দেশে প্রচুর মানুষের অ্যানিমিয়া হয় এবং তার মেইন কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এবং তার কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তো বলে দিয়েছি, মানে আয়রন কম হওয়ার জন্য যে অ্যানিমিয়াটা হচ্ছে। তাহলে আমাকে আয়রন দিতে হবে। আয়রনটা কী ফর্মে দেবো আমরা? ফেরাস সালফেট ফর্মে দেবো। তাহলে আমরা আয়রন ট্যাবলেট যে পাওয়া যায় সেই ট্যাবলেটগুলো যদি পেশেন্টকে খেতে বলি, সেই ট্যাবলেটগুলো কেমন দেখতে হয়? একটা কমন ব্র্যান্ডের নাম বলছি, সেটা হচ্ছে ওরোফার এক্সটি। তার মধ্যে কী রয়েছে? ফেরাস অ্যাসকর্বেট এবং ফলিক অ্যাসিড। তাহলে আমি এখানে আলোচনা করলাম ফেরাস সালফেট আর এখানে বলছি ফেরাস অ্যাসকর্বেট। কারণটা কি? কারণটা হচ্ছে দেখো, ফেরাস অ্যাসকর্বেট মানে হচ্ছে এই যে ফেরাস সালফেট তার সাথে অ্যাসকর্বিক অ্যাসিডের কম্বিনেশন করা হয়েছে। অ্যাসকর্বিক অ্যাসিড মানে ভিটামিন সি। আগেকার দিনে বা এখনকার দিনেও বলা হয় যে খাবারের সাথে লেবু খেতে বলা হয়, লেবুতে থাকে ভিটামিন সি। এবং আমরা কোনো যখন আয়রন কন্টেনিং খাবার খাই তাহলে সেই খাবারের মধ্যে যে আয়রনটা রয়েছে সেই আয়রনটা আমাদের বডিতে খুব সহজেই সেটা অ্যাবজর্পশন হয়ে যায়,
কারণ ভিটামিন সি অ্যাবজর্পশনে হেল্প করে। তাহলে বেটার হয় কি আমরা পেশেন্টকে ফেরাস সালফেট দিলে সেটা ভালো বডিতে যাবে, নাকি তার সাথে যদি আমি কম্বিনেশন করে অ্যাসকর্বিক অ্যাসিড কম্বিনেশন করে ফেরাস অ্যাসকর্বেট ফর্মে দিই সেটা ভালো অ্যাবজর্পশন হবে? ডেফিনেটলি ফেরাস অ্যাসকর্বেট ফর্মটা ভালো অ্যাবজর্পশন হবে। তাহলে সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা যে আয়রন ট্যাবলেট ইউজ করি সেখানে ফেরাস অ্যাসকর্বেট আমরা ইউজ করি। তাহলে ফলিক অ্যাসিড কেন দিচ্ছি? দেখো আয়রন কমে গেছে তো আমি আয়রনটাকে দিলাম, কিন্তু হিমোগ্লোবিনের মধ্যে দুটো স্ট্রাকচার রয়েছে, একটা হিম এবং গ্লোবিন। হিমটাতের মধ্যে তো আয়রন রয়েছে, আর গ্লোবিন মানে প্রোটিন স্ট্রাকচার। তাহলে প্রোটিনটাও তৈরি করতে হবে বডিতে, তার মানে কি ডিএনএ সিনথেসিস করতে হবে। তাহলে ফলিক অ্যাসিড হচ্ছে ডিএনএ সিনথেসিসে হেল্প করে। তাহলে কি হবে, আমি যদি আয়রন আর ফলিক অ্যাসিড কম্বিনেশন দিই তাহলে আমার হিমোগ্লোবিনটা ভালোভাবে তৈরি হবে। এই জন্য আয়রন ট্যাবলেটে দেখবে ফেরাস অ্যাসকর্বেট এবং ফলিক অ্যাসিড একসাথে কম্বিনেশন করে দেওয়া হয়। এটা তোমাদের এক্সপ্লেন হইতে প্রশ্ন আসে। এরপর অবশ্যই জানতে হবে ম্যাগনেসিয়াম সালফেট, কারণ গাইনিতে যখন তোমরা ডিউটি করবে ম্যাগনেসিয়াম সালফেট এই শব্দটা বা এই ওষুধটার সাথে তোমাদের পরিচিত হতেই হবে। ইউজ দেখো এক্লেমসিয়া, সিজার ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে যদি প্রেশার বেশি থাকে তখন কিন্তু প্রেগনেন্সির টাইমে সিজার হয় বা খিঁচুনি হয় বা তড়কা শুরু হয়, তখন একটাই ওষুধ কাজে লাগে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এবং এই ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে মিনারেল, যেটা আমরা ন্যাচারাল সোর্স থেকে পাই। আরেকটা দেখো লেক্সাটিভ, মানে কনস্টিপেশন হলে, কোষ্ঠকাঠিন্য হলে ব্যবহার করা হয়ে থাকে লেক্সাটিভ। বাট এর থেকেও ম্যাগনেসিয়াম সালফেটের থেকেও আলাদা অনেক বেটার ওষুধ রয়েছে যেগুলো লেক্সাটিভসে হিসেবে ভালো কাজ করে। এরপরে তাহলে জানবো আমরা মাইক্রো অর্গানিজম আমাদের জানতে হবে লাস্ট যেটা। তাহলে মাইক্রো অর্গানিজম মানে আমাদের প্রথমে ব্যাকটেরিয়ার কথা চলে আসবে। ব্যাকটেরিয়া মানেই প্রথমেই চলে আসবে সেই আলেকজান্ডার ফ্লেমিংয়ের গল্প, তাই না? পেনিসিলিয়ামের আবিষ্কার করেছিলেন, পেনিসিলিনের আবিষ্কার করেছিলেন। তাহলে পেনিসিলিন জি আমরা ইউজ করি। আচ্ছা, আগেরটা যেটা বললাম ম্যাগনেসিয়াম সালফেটের ইঞ্জেকশনের ছবিটা একবার দেখে নাও, কি লেখা রয়েছে, ম্যাগনেসিয়াম সালফেট ইঞ্জেকশন আইপি ম্যাগনিয়ন ব্র্যান্ড নেমে পাচ্ছি আমরা, ফর আইএম অ্যান্ড আইভি ইনফিউশন অনলি। ওকে, তাহলে পেনিসিলিনের আমরা গল্প বলছিলাম। দেখো পেনিসিলিনের একটা ওষুধের আমি কথা বলেছি এখানে, একটা পেনিসিলিনের যে ট্যাবলেটগুলো রয়েছে সেখানে 4 লাখ ইউনিট রয়েছে পেনিসিলিন জি। ব্যাকটেরিয়াল ইনফেকশন আমরা ব্যবহার করি। স্ট্রেপ্টোমাইসিন, এটা একবার জেনে রাখো, আমরা টিবির ক্ষেত্রে স্ট্রেপ্টোমাইসিন আমরা ইউজ করি, এবং স্ট্রেপ্টোমাইসিনের ডোজটাও তোমরা দেখতে পাচ্ছ এবং কী ফর্মে রয়েছে দেখো, ফর আইএম ইউজ অনলি এই শব্দটা কিন্তু লেখা রয়েছে। তাহলে তোমরা শুধু যে ওষুধগুলো জানছো না তাই নয়, ওষুধের সাথে সাথে কোনটা কীভাবে ইউজ করা হয় সেগুলো দেখতে কীরকম হয় সেগুলোও জানছো, এবং এগুলো জানাটাও খুব দরকার। এরপরে চলে আসে গ্রিসিওফুলভিন। গ্রিসিওফুলভিন ইজ এ অ্যান্টিফাঙ্গাল। কিসে ইউজ করা হয়? ফাঙ্গাল ইনফেকশনে, ডার্মাটোফাইট। ওকে, দেখো ট্যাবলেটটা যদি আমরা দেখে নিই, গ্রেসিওফুলভিন ট্যাবলেট 500 mg, ব্র্যান্ড নেম হচ্ছে জরব্যাক্স। তার মানে গ্রেসিওফুলভিন 500 mg, এই ডোজটা তোমরা জেনে রাখলে। এরপর অ্যান্টিফাঙ্গালে আরও ডিটেলসে আমি আলোচনা করব। এরপর স্ট্রেপ্টোকাইনেজ, কার্ডিওলজি যখন ডিপার্টমেন্টে কাজ করবে স্ট্রেপ্টোকাইনেজের সাথে তোমাদের পরিচয় হবে। ইউজ দেখো মাইকার্ডিয়াল ইনফেকশন মানে হার্ট অ্যাটাকে আমরা ইউজ করি, পালমোনারি এম্বুলিজম, ক্লট লাইসিসের ক্ষেত্রে স্ট্রেপ্টোকাইনেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। তাহলে স্ট্রেপ্টোকাইনেজ ওষুধটা কেমন দেখতে হয় সেটা আমরা একবার দেখে নিই। দেখো কি লেখা রয়েছে, অ্যাবট কোম্পানির ওষুধ রিকম্বিনেন্ট স্ট্রেপ্টোকাইনেজ ফর ইনজেকশন আইপি, কত রয়েছে? 15 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। বোঝা গেল? ওকে, তাহলে আজকে মোটামুটি সোর্স অফ ড্রাগ সম্বন্ধে আলোচনা করলাম। ওকে, দেখা হবে পরের ভিডিওতে। চলো, থ্যাংক ইউ।